আজ আপনাদের এমন একটি দৃশ্য বর্ণনা করব যা দেখলে বুঝতে পারবেন ইতিহাস বেঈমানদের ক্ষমা করে না। সংসদ ভবনে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান চলছে। একদিকে চুপচাপ দাঁড়িয়ে আছেন বিদায়ী সরকারের দুই হেভিওয়েট উপদেষ্টা আসিফ নজরুল এবং সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের সামনে দিয়ে বিএনপির বড় বড় নেতারা গটগট করে হেঁটে যাচ্ছেন, কিন্তু কেউ তাদের পাত্তাও দিল না, কেউ একটা কথাও বলল না। আসিফ নজরুল আর রিজওয়ানা হাসান ফ্যাল করে তাকিয়ে রইলেন। অপমান কি এখানেই শেষ? সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একা দাঁড়িয়ে মোবাইল দেখছিলেন, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। ঠিক তখনই পুলিশের একজন সাধারণ এসআই ভিড় ঠেলে যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে সামনে চলে গেলেন। যে পুলিশ কয়েকদিন আগেও তাকে স্যার স্যার বলে মুখে ফেনা তুলত, আজ সেই পুলিশই তাকে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ বিএনপির কাছে তারা এখন স্রেফ অবহেলিত মাল বা পচা মাল। বিএনপি তো বটেই, সাধারণ জনগণের কাছেও তারা এখন জুলাইয়ের বেইমান হিসেবে পরিচিতি পেয়েছেন। একটু ফ্ল্যাশব্যাকে যান। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিল, তখন মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা কতটা পাহাড় সম ছিল। সবাই ভেবেছিল এরা জুলাইয়ের ত্রাণকর্তা, কিন্তু সেই ভালোবাসায় ছেদ পড়ল কেন? কারণ ক্ষমতার লোভ, ব্যক্তি স্বার্থ আর বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন। জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তারা নিজেদের আঁখের গুছিয়েছেন। এই পতনের শুরুটা হয়েছিল গত বছর ডক্টর ইউনূসের সেই বিতর্কিত লন্ডন বৈঠকের পর থেকে। মানুষ বুঝে গিয়েছিল এই সরকার আর নিরপেক্ষ নয়, তারা একটি নির্দিষ্ট দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করছে। জুলাইয়ের ম্যান্ডেটকে লন্ডনের হিমশীতল রুমে বসে বিক্রি করে দেওয়া হয়েছিল। আইনি উপদেষ্টা আসিফ নজরুলের কর্মকাণ্ডে মানুষ সবচেয়ে বেশি হতাশ হয়েছে। আইনের নামে তিনি রীতিমতো প্রহসন করেছেন। একদিকে তিনি আওয়ামী লীগের খুনি আসামিদের জামিন দিয়েছেন, অন্যদিকে জামাত শিবিরের মতো তরুণদের পুরনো রাজনৈতিক মামলাগুলো ইচ্ছে করে জিইয়ে রেখেছিলেন। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে তিনি নিজ হাতে গলা টিপে মেরেছেন। আর পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, মানুষ যখন দ্রব্যমূল্য আর সিন্ডিকেটের যন্ত্রণায় পিষ্ট, তখন তিনি মেতেছিলেন গাড়ির হর্ন বন্ধ করা আর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক নিষিদ্ধ করার মতো সস্তা ইস্যু নিয়ে। রাষ্ট্র মেরামতের সিরিয়াস কাজ ফেলে তিনি এনজিও চালানোর স্টাইলে দেশ চালাতে এসেছিলেন। সবচেয়ে বড় বেইমানি করেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ইউনূস সাহেবের সবচেয়ে কাছের লোক হয়েও তিনি এখন সরাসরি বিএনপি সরকারে যোগ দিলেন। এর চেয়ে বড় প্রমাণ আর কী লাগে যে এই সরকার পুরোপুরি বিএনপির বি টিম হিসেবে কাজ করেছে? পুরো ক্যাবিনেটের মধ্যে একমাত্র ফাইজুল কবির খান ছাড়া আর কেউ জুলাইয়ের শহীদদের কথা ভাবেনি। বাকিরা শুধু রাজনৈতিক স্টান্টবাজি করেছেন। শহীদ ওসমান হায়দার ছবির খুনিদের বিচারের দাবিতে যখন মানুষ রাজপথে নামল, তখন তাদের কথা শোনার বদলে উল্টো পিটিয়ে সরিয়ে দেওয়া হলো। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইউনূস সরকারকে চরম অজনপ্রিয় করে তোলে। আজ এসআইয়ের ধাক্কা খাওয়া কিংবা অবহেলিত হয়ে দাঁড়িয়ে থাকা, এটাই হলো বেঈমানদের পরিণতি। বিএনপি আজ তাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। শুধু তাই নয়, জাহাজ যখন ডুবতে শুরু করে, ইঁদুররা সবার আগে পালায়। খবর নিন টেলিযোগাযোগ উপদেষ্টা ফয়েজ আহমেদ রাজু কোথায়? ক্ষমতা বুঝে নেওয়ার আগেই তিনি নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা লতিফ সিদ্দিকীও নাকি লাপাত্তা। তারা জানেন যে তারা জনগণের সাথে বেইমানি করেছেন, তাই এখন গণপিটুনির ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন। আরেকটি জ্বলন্ত দৃষ্টান্ত হল বাসের এমডি মাহবুব মোর্শেদ। গত ১.৫ বছর ধরে তিনি বিএনপির দালালি করেছেন আর জামাতের বিরুদ্ধে বিষোদগার করেছেন। তিনি ভেবেছিলেন বিএনপি ক্ষমতায় এলে তাকে মাথায় তুলে নাচবে, অথচ রেজাল্ট কি? এখন সেই বিএনপির লোকেরাই তাকে ঘাড় ধরে মারধর করছে আর তিনি মিডিয়াতে এসে কান্নাকাটি করছেন। দালালি করলে দিন শেষে এমন লাথি খেয়েই বিদায় নিতে হয়। শেষ কথা হলো, আসিফ নজরুল, ফয়েজ আহমেদ বা মাহবুব মোর্শেদদের এই অপমানজনক পরিণতি কোনো রাজনৈতিক দুর্ঘটনা নয়, এটি হলো জুলাই আগস্টের শহীদদের সাথে বেইমানির ফল। প্রকৃতির বিচার বড় নিষ্ঠুর। যে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে হাসিনাকে হটিয়েছিল, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা নিজেদের আখের গুছিয়েছেন, প্রকৃতি তাদের ক্ষমা করবে না। দর্শক, আপনি কি মনে করেন এই উপদেষ্টাদের এমন করুণ বিদায়ের জন্য আসলে কে দায়ী? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।